আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি গুণগত রসায়নের 22তম লেকচারটা নিই। আজকের লেকচারে আমরা আলোচনা করব দ্রাব্যতার গুণফল, অর্থাৎ সলিবিলিটি প্রোডাক্ট। আমি দ্রাব্যতার গুণফলের সংজ্ঞাটা একটু পরে বলবো। আমি দ্রাব্যতার গুণফলের গাণিতিক ব্যাখ্যার পর আমি সংজ্ঞাটা বলবো। মনে রাখবা, দ্রাব্যতার গুণফল শব্দটি প্রযোজ্য হচ্ছে স্বল্প দ্রাব্যতা বিশিষ্ট লবণের ক্ষেত্রে, অর্থাৎ যে সকল লবণগুলো জলীয় দ্রবণে সাম্যাবস্থা বিরাজ করে তাদের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল প্রযোজ্য। যেমন স্বল্প দ্রাব্যতা বিশিষ্ট লবণগুলো হচ্ছে সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, তারপর বেরিয়াম সালফেট, ফেরিক হাইড্রোক্সাইড, তারপর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, লেড ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, লেড সালফাইড, ক্যাডমিয়াম সালফাইড ইত্যাদি। এই লবণগুলো স্বল্প দ্রাব্যতা বিশিষ্ট লবণ। এদের যদি অল্প পরিমাণও পানিতে দেওয়া হয়, তারা সাথে সাথে উভয়মুখিতা অর্জিত হয়, অর্থাৎ সাম্যাবস্থা বিরাজ করে তাদের ভিতরে। যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা স্বল্প দ্রাব্যতা বিশিষ্ট লবণ। এটা যখন পানিতে দেওয়া হয় তখন পানিতে দ্রবীভূত হয়ে কি হয়, তারা আয়নিত হয়। আয়নিত হয়ে তারা কি তারা সাম্যাবস্থায় উপনীত হয়। ঠিক আছে, এদের যে কোনো একটা লবণ পানিতে দিলে কি হয়ে যাবে, তারা সাম্যাবস্থায় উপনীত হবে। আর কাদের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল প্রযোজ্য? যে সকল আয়নিক লবণের সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল প্রযোজ্য। যেটা আমরা দ্রাব্যতা পড়াতে গিয়েও বলছি যে তোমার সম্পৃক্ত দ্রবণে যারই সম্পৃক্ত দ্রবণ তৈরি করো না কেন, তাদের মধ্যে সর্বদাই কি হয়, সাম্যাবস্থা বিরাজ করে। তাহলে যে কোনো লবণের সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রেও কি হয়, সাম্যাবস্থা বিরাজ করে, অর্থাৎ তাদের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল প্রযোজ্য। আর স্বল্প দ্রাব্যতা বিশিষ্ট লবণের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফল প্রযোজ্য। সংজ্ঞাটা আমি একটু পরে বলি। আচ্ছা, দ্রাব্যতার গুণফল বুঝতে গেলে আমাকে কি জানতে হবে? আগে বরক্রিয়ার সূত্র, যেটা আমরা চতুর্থ অধ্যায় তোমাদের ব্যাপকভাবে বরক্রিয়ার সূত্রটা আলোচনা আছে, আমরা ওখান থেকে ডিটেলস পড়বো। আপাতত একটু আমরা জানবো এই বরক্রিয়ার সূত্রটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগে। তাহলে আমরা একটু বরক্রিয়ার সূত্রটার ব্যাখ্যাতে আসি। বরক্রিয়ার সূত্র হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কগুলোর যথ উপযুক্ত গাত সহ মোলার গণমাত্রার গুণফল, সেটাকে বরক্রিয়ার সূত্র বলা হয়। আর বরক্রিয়ার সূত্র সাধারণত উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বরক্রিয়ার সূত্র কি? উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বরক্রিয়ার সূত্রের গাণিতিক ব্যাখ্যাটা আমি একটু দেখাচ্ছি। ধরো এইটা একটা উভমুখী বিক্রিয়া, কেমন? এটা একটা উভমুখী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার যেহেতু উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ উভয় দিকে কিন্তু বিক্রিয়াটা চলতে পারে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার, আমরা বলছি কোন একটা রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়কগুলোর যথ উপযুক্ত গাত সহ মোলার গণমাত্রার গুণফল। এখন মোলার গণমাত্রা বলতে ধরো আমি যদি বলি এর মোলার গণমাত্রা তৃতীয় বন্ধনী দ্বারা, অর্থাৎ কোনো কিছুকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলে ওইটাই তার মোলার গণমাত্রা বোঝায়। এটা এই তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম, এটা হচ্ছে এর মোলার গণমাত্রা। আমি আপাতত অনেক ডিটেলসে যাব না। আমি যদি বরক্রিয়ার সূত্রের ডিটেলস চাই, এটি 20 মিনিট সময় লাগে, আমাদের দরকার নাই, যতটুকু দরকার। কেমন? আচ্ছা, তাহলে বিক্রিয়ার হার দেখো, অর্থাৎ বিক্রিয়কের যথোপযুক্ত গাত সহ মোলার গণমাত্রার গুণফল, অর্থাৎ এ এবং বি এর যদি একাধিক থাকে তাদের গুণফল, অর্থাৎ এ এর মোলার গণমাত্রা বি এর মোলার গণমাত্রার গুণফল। আর মূল সংখ্যাটা পাওয়ার হিসাবে চলে যাবে, গাত হিসাবে চলে যাবে। ওকে, তাহলে আর এফ সমান সমান এই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য K1 ব্যবহার করলাম। ওকে, তাহলে আর এফ সমান সমান এতটুকু। পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যখন পিছন দিকে বিক্রিয়াটা হবে, এরা হবে বিক্রিয়ক আর এরা হবে উৎপাদ। আর সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তারা বিক্রিয়ক, তারা হচ্ছে উৎপাদ। তাহলে একইভাবে পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আর বি মানে ব্যাগ, এই এফ দ্বারা বোঝায় ফন্ট সম্মুখমুখী বিক্রিয়ার হার, আর আর বি দ্বারা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তো K2 সমান সমান, অর্থাৎ এরা হচ্ছে বিক্রিয়ক, এদের মোলার যথোপযুক্ত গাত সহ মোলার গণমাত্রার গুণফল। ওকে, এখন সাম্যাবস্থা আমরা জানি সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান থাকে সাম্যাবস্থায়। তাহলে আর এফ সমান সমান আর বি। এখন আর এফ এর মান আর বির মান বসিয়ে দিলাম, অর্থাৎ K1/K2 সমান সমান লিখতে পারি এই যে এটা বাই এটা। কেমন? অর্থাৎ তাহলে আমার মনে হয় এটা একটু ভুল হয়েছে, মনে হয় না, এটা মনে হয় একটু ভুল হয়েছে, আমি একটু সংশোধন করে দিচ্ছি। তাহলে এটা উপরে যাবে এল, এটা উপরে যাবে। কেমন? এটা হবে এম, আর এটা হবে কি এ,
ইন্টু বি বি। ওকে, এটা তাহলে এটা হবে। তাহলে আমরা সম্পূর্ণটা একটু ভুল হয়ে গেছিল। তাহলে কি এল 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 এম এম, এটা কি হবে এ এ বি বি। কেমন? তাহলে এখান থেকে আমরা পাইলাম, একটু আর্গুণন করলাম, আর্গুণন করে আমরা এইটাও ধ্রুবক, এইটা দুই ধ্রুবকের ধ্রুবকও একটা ধ্রুবক, তো দুই ধ্রুবকের অনুপাতও একটা ধ্রুবক। তাহলে কে কে সমান সমান কি হলো? তাহলে দেখো, আমি শুধু গণিত, এগুলো কোনো কাজেই লাগবে না, শুধু গাণিতিক ব্যাখ্যা না। তাহলে বর্গের সূত্র হচ্ছে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার উৎপাদের, দেখো উৎপাদ আয়নগুলোর যত উপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফল আর বিক্রিয়কগুলোর যত উপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফলের যে অনুপাত, এটা একটা ধ্রুবক সংখ্যা। শুধু এটুকুই আমাদের কাজে লাগবে, আর কোনো কিছুই আমার কাজে লাগবে না। তাহলে বর্গক্রিয়ার সূত্রের মূল থিমটা কি পেয়ে গেলাম? কোন একটা রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ আয়নসমূহের মোলার ঘনমাত্রার গুণফল, অর্থাৎ উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফলের যে অনুপাত, এটা একটা ধ্রুবক সংখ্যা। এটাই বর্গক্রিয়ার সূত্র। আর আমাদের এখন আপাতত তেমন কিছুই কাজে লাগবে না। কেমন? আচ্ছা, এখন আসো আমরা যে কোনো একটা বিক্রিয়া ধরলাম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা জলীয় দ্রবণে এভাবে সাম্যাবস্থায় থাকে বা উপমুখী বিক্রিয়া হয়, এটা সাম্যাবস্থায় উপনীত হয়। তাহলে বর্গক্রিয়ার সূত্র অনুসারে কি লিখতে পারি? উৎপাদ আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফল বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। যেহেতু একটা আছে, এটা তো গুণফল বলতে কিছু নেই। তাহলে দেখো, অ্যালুমিনিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়নের যদি মূল সংখ্যা থাকে, এই যে ঘাত হিসাবে চলে যাবে। তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, এটাই বর্গক্রিয়ার সূত্র। তাহলে এটাকে আর্গুণন করলে লিখতে পারি কে ইনটু এটা আর এটা। তাহলে দেখো, এটা একটা ধ্রুবক, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রাও ধ্রুবক ধরা হয়। কেন? স্বল্প দ্রাব্যতাবিষ্ট লবণগুলো জলীয় দ্রবণে খুবই কম পরিমাণে আয়নিত হয়। এত কম পরিমাণে আয়নিত হয়, তাদের ঘনমাত্রার তেমন কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ অল্প একটু আয়নিত হয়ে, যেমন তুমি একটা পাত্রে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়েছো, কেমন কেমন অল্প একটু আয়নিত হয়ে সে সবটাই কি হয়ে যাবে? নিচে তলানি হিসাবে পড়ে থাকবে। তাহলে এই যে তলানি হিসাবে যেটা পড়বে, সেটা কিন্তু কঠিন পদার্থ হিসাবে থাকবে। তাই ওই পদার্থের ঘনমাত্রার তেমন, কঠিন পদার্থের ঘনমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা বলতে পারি এর যেহেতু অতি সামান্য বিয়োজিত হয়, তাই এর ঘনমাত্রাও ধ্রুবক, এটাও ধ্রুবক, দুই ধ্রুবকের গুণফলও একটা ধ্রুবক। এটাকে আমরা লিখলাম কেএসপি। এই যে কেএসপি, এটাই হচ্ছে দ্রাব্যতা গুণফল, এটাই হচ্ছে দ্রাব্যতা গুণফল। তাহলে কেএসপি মানে কি? কোন একটা লবণের দ্রবণ, স্বল্প দ্রাব্যতাবিষ্ট কোন একটি লবণ বা কোন লবণের সম্পৃক্ত দ্রবণে উপাদান যে আয়ন আছে, যেমন এটা একটা স্বল্প দ্রাব্যতাবিষ্ট লবণ, এর যে উপাদান আয়ন আছে, এই আয়নগুলোর যত উপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফল কি? দ্রাব্যতার গুণফল বলা হয়। তাহলে দ্রাব্যতার গুণফল একান্তর আমরা কি লিখতে পারি? যে এই যে স্বল্প দ্রাব্যতাবিষ্ট লবণ, তার যে আয়ন আছে, এই আয়নগুলোর যত উপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফল কি? দ্রাব্যতার গুণফল বলা হয়। বুঝতে পারছো? তাহলে এটি হচ্ছে দ্রাব্যতার গুণফল। এটা দ্রাব্যতার গুণফল। আর এই যে ডান দিকে এটা, এদেরকে আমরা বলি আয়নিক গুণফল, আয়নিক গুণফল, অর্থাৎ আয়নের গুণফল। তাহলে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল, এটি দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে সম্পর্ক। কার ক্ষেত্রে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লবণের ক্ষেত্রে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে, তাহলে আমরা এটি একটু মুছে দিলাম, এটা আমার আর কাজে লাগবে না। এখন দেখো যে এটাও আমার আর কাজে লাগবে না। এখন দেখো, আমাকে যদি বলে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে সম্পর্ক, এটাও কিন্তু আমি সম্পর্ক দিয়ে দিতে পারি। আরেকটু অগ্রসর হব, যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা S হয়, দ্রাব্যতা কি জিনিস গত লেকচারে আমরা 21তম লেকচার ডিটেইলস আলোচনা করছি। যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা S হয়, অর্থাৎ যদি সে 1 লিটার দ্রবণে S পরিমাণ বিয়োজিত হয়, আমি তোমাদের দ্রবীভূত হয়, আমরা কিন্তু তোমাদের বলছি 1 লিটার সম্পৃক্ত দ্রবণে অর্থাৎ S মোল যদি দ্রবীভূত হয়, তাহলে অ্যালুমিনিয়াম আয়নের দ্রাব্যতা S হবে, হাইড্রোক্সিল আয়নের দ্রাব্যতা হবে 3S। অর্থাৎ যদি এর দ্রাব্যতা S হয়, এর দ্রাব্যতা হবে S, এর দ্রাব্যতা হবে 3S। বুঝতে পারছো? এখন তোমার কাছে আশ্চর্য মনে হবে এটা কিভাবে? এর দ্রাব্যতা যদি S হয়, এর দ্রাব্যতা যদি S হয়, এর দ্রাব্যতা হবে 3S। মনে রাখবা, ছোট্ট একটা নোট লিখে রাখছি আমার লেকচার শিটে। মনে রাখবে, কোনো লবণের দ্রাব্যতা যা, লবণটি বিয়োজিত হয়ে যত মূল আয়ন দেবে, প্রতি মূল আয়নের দ্রাব্যতা তা।
তাহলে এই লবণটি বিয়োজিত হয়ে 1 মোল অ্যালুমিনিয়াম আয়ন দিয়েছে, তাই তার দ্রাব্যতা S। 3 মোল হাইড্রোক্সিল আয়ন দিয়েছে, তার দ্রাব্যতা হবে 3S। এখন তুমি মনে করতে স্যার S, এটা তো টোটাল যোগ করলে S প্লাস 3S সমান সমান কত হয় 4S। আসলে বিষয়টা তা না, একটু খেয়াল করো। যদি মনে করলাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হচ্ছে S, অর্থাৎ 1 লিটার সম্পৃক্ত দ্রবণে S মোল দ্রবীভূত, তাহলে আমি যদি এটার হিসাবটা করি, দেখো এর আণবিক ভর হিসাব করলে দেখো আসবে 78, অর্থাৎ অ্যালুমিনিয়ামের 27, আর ধরো অ্যালুমিনিয়ামের হচ্ছে 27, আর অক্সিজেনের 3 16 48, আর হচ্ছে কত হাইড্রোজেনের 3, তো যোগ করলে আসবে 78। তুমি এদিকেও যদি হিসাব করো অ্যালুমিনিয়ামের কত 27, কারণ অ্যালুমিনিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করবে ভরের কোনো পরিবর্তন হবে না 27, আর এটার কত অক্সিজেনের 3টা অক্সিজেন 48, আর হাইড্রোজেন 3টা, কারণ হাইড্রোজেন যখন ইলেকট্রন ত্যাগ করবে আরও কোনো ভরের কোনো পরিবর্তন হবে না, তাহলে এখনো কিন্তু কি হলো 48, সরি এখনো হলো 78। তাহলে এই দুইটার যোগফলও কিন্তু কি হয় সে 78ই হয়। তাহলে আমরা বুঝতে পারি আসলে অর্থাৎ কোনো লবণের দ্রাব্যতা যা প্রতি মোল আয়নের দ্রাব্যতা তা। এটা 1 মোল দিলে তার দ্রাব্যতা S হবে, এটা যেহেতু 3 মোল দিছে 3S হবে, এটা যদি 2 মোল হতো 2S হতো ইত্যাদি। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি খেয়াল করো। তাহলে আমরা যদি অতএব KSP সমান সমান, তাহলে অ্যালুমিনিয়াম আয়নের পরিবর্তে কি লিখবো আমরা S, যেহেতু এটা এই দেখো এটা S, আর হাইড্রোক্সিল আয়নের পরিবর্তে কি লিখবো 3S, তাহলে S ইনটু 3S, আর এর পাওয়ার আছে কত, সরি এর উপরে 3 পাওয়ার আছে তো 3, তাহলে এখানে কত আসে এটা S, এটা হচ্ছে কত 27S কিউব, এখানে আছে S ইনটু 27S কিউব, তাহলে গুণ করলে কত হয় 27S টু দি পাওয়ার 4। তো এইটাই হচ্ছে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে সম্পর্ক। এই লবণের ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট, এগুলো লাগবেই আমাদের। কেমন, আমি আরো কয়েকটা উদাহরণ দিই তো তোমাদের কাছে আরো একেবারে ক্লিয়ার হবে। কেমন, আচ্ছা দেখো, যদি আমাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কথা বললে তোমার এমসিকিউতে আসলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তোমার আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক লেখো। কেমন, আমরা এখন আর ডিটেলসে যাবো না, সরাসরি যাবো। কেমন, তাহলে তুমি জানো এর দ্রাব্যতা যদি S হয়, এর দ্রাব্যতা S, এর দ্রাব্যতা কত S হবে 2SS হবে, তাহলে KSP কত হবে ডাইরেক্ট, এখন আর বর্গের সূত্র দেওয়া লাগবে না, ডাইরেক্ট। তা কি তাহলে দ্রাব্যতার গুণফল হচ্ছে লবণের দ্রবণে উপাদান আয়নগুলোর যত উপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফল। এই যে দুইটা আয়ন আছে, দুইটা আয়নের গুণফল ঘাত সহ গুণফল, মোলার ঘনমাত্রার গুণফল, তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলে এটার নাম মোলার ঘনমাত্রার গুণফল। এই তাহলে এর মান যদি S হয়, এর মান কত হবে 3S, তাহলে সরি 2SS। আচ্ছা, তো 2SS কি হবে হোল স্কয়ার হবে, তাহলে কত এখানে হবে 4x স্কয়ার, এখানে হচ্ছে S, তো কত হবে 4S কিউব। আশা করি তোমরা পারবা। কেমন, যে কোনো একটা লবণ, এটা অবশ্যই পরীক্ষাতে আসে এমসিকিউর জন্য, একটা লবণ দিয়ে বলবে আর এর সম্পৃক্ত দ্রবণে এর দ্রাব্যতার গুণফল আয়নিক গুণফলের মধ্যে সম্পর্ক কেমন দেখাও। এর একটু বিকল্প দেখাই আরেকটা জিনিস, যে কোনো লবণের ক্ষেত্রে তুমি এত ডিটেলস ক্যালকুলেশন না করো, অতি সংক্ষিপ্ত বা শর্টকাট নিয়মে বলতে পারবে। কেমন, ধরো তোমার এই AX, কেমন AXBY, এই জাতীয় লবণের আয়নিক গুণফল ও দ্রাব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক তুমি অনলি 10 সেকেন্ডে করতে পারবে। কেমন, তো এই জাতীয় লবণের ক্ষেত্রে আমি দেখবা গোসারে বই 3-4টা নিয়মে করছে, আমি একটা সূত্র দিয়ে দেখাচ্ছি। কেমন, এটা আমার হাজারি স্যারের বইয়ের মধ্যে আছে কিনা আমি জানি না, খেয়াল করি নাই। হ্যাঁ, গোসারের বই 3-4টা নিয়মে লেখাইছে, আমি একটা নিয়মে দেখাবো। এই জাতীয় লবণের ক্ষেত্রে KSP সমান সমান ধরো x, এটা হচ্ছে বড় হাতের X, কেমন ইনটু y, তারপর কত, তারপর হচ্ছে S1x প্লাস y। এখানে xy হচ্ছে লবণের মূল সংখ্যা, কেমন, আচ্ছা লবণের মূল সংখ্যা। আচ্ছা, তাহলে কেমন, আচ্ছা এবার একটু খেয়াল করো, তাহলে এখানে কত যে কোনো একটা, এইটা হচ্ছে সূত্র। এখন আমরা একটা সূত্রের সাহায্যে দেখাই, ধরো ফেরিক হাইড্রোক্সাইড। কেমন,
তোমাকে এটাকে বললো যে আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক, কেমন 3 মূল। আমি এই সূত্রের সাহায্যে দেখাবো। এটা একটা এই জাতীয় লবণ, দেখো এটার 1 মূল, এটার 3 মূল, এটার 1 মূল, এটার 3 মূল, এই জাতীয় লবণ। তাহলে আমরা এটার কেএসপি, তোমার যদি ভালো না লাগলে ওই নিয়মই করবা, কেমন কেএসপি সমান সমান। তো দেখো এখানে কিন্তু 1 মূল, দেখো এটা বাংলা কি আয়রন হচ্ছে 1 মূল, ওকে। এক্সটা হচ্ছে ক্যাটায়ন আর ওয়াইটা হচ্ছে অ্যানায়নের সংখ্যা, মূল সংখ্যা, কেমন। এই যে এক্সটা হচ্ছে ক্যাটায়নের মূল সংখ্যা আর লবণের, আর ওয়াইটা হচ্ছে অ্যানায়নের মূল সংখ্যা। এটা জানা থাকলে আরো তোমার সহজ হয়ে যাবে, কেমন। এটা হচ্ছে ক্যাটায়নের মূল সংখ্যা, এটা হচ্ছে কি অ্যানায়নের মূল সংখ্যা। না লবণের, এটা আমি কি লিখছি, এত হচ্ছে লবণের আয়ন সমূহের মূল সংখ্যা। লবণে কি থাকবে, একটা ক্যাটায়ন থাকবে, একটা অ্যানায়ন থাকবে। এক্স হচ্ছে ক্যাটায়নের মূল সংখ্যাটা, আর অ্যানায়ন হচ্ছে এটা হচ্ছে ক্যাটায়নের মূল সংখ্যা, ওর হচ্ছে অ্যানায়নের মূল সংখ্যা। তো দেখো 1 1 প্লাস ওয়াইটা হচ্ছে কি 3 মূল অ্যানায়ন, তাহলে 3 বুঝতে পারছো। আর কি আসবে এস 1 প্লাস 3, ওকে। তো কত আসে 27, আর এটা কত আসে s টু দি পাওয়ার 4, তাই 27 s টু দি পাওয়ার। খুব সহজে আমরা এই নিয়মে আমরা কি করতে পারবো, যে কোনো একটা লবণের দ্রাব্যতার গুণফল আয়নিক গুণফলের মধ্যে সম্পর্ক এই সূত্র দ্বারা, কেমন, যে সব লবণের ক্ষেত্রে হবে। তাহলে মনে রাখবে এই এক্সটা হচ্ছে ক্যাটায়নের মূল সংখ্যা আর এটা হচ্ছে অ্যানায়নের মূল সংখ্যা, কেমন। তখন এই সূত্রের নিয়মে বসালেই তুমি অঙ্কটা যে কোনো লবণের আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক করতে পারবে, কেমন। আচ্ছা, তাহলে এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে। তাহলে আমরা দ্রাব্যতার গুণফল কাকে বলে আসে, আর আসে যেমন তোমাকে প্রশ্ন অনুধাবনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, কয়েকবার পরীক্ষাতে আসছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তোমাকে বললো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল 2 × 10⁻11 বলতে কি বুঝো। যে কোনো একটা লবণ দিয়ে বললো যে এত তাপমাত্রা এত দ্রাব্যতা এত বলতে কি বুঝো। তাহলে সংজ্ঞাটা খুব চমৎকার ভাবে লিখবা যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এত বলতে বোঝায় সম্পৃক্ত দ্রবণে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে ম্যাগনেসিয়াম আয়ন ও হাইড্রোক্সিল আয়নে, আমার লেকচার শিটে চমৎকার করে উত্তরটা লিখে দিয়েছি, সম্ভবত লেকচার শিটের 3 নম্বর প্রশ্নটা। ম্যাগনেসিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের যথ উপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফলের মান কত হবে 1 × 10⁻11। অর্থাৎ এত এর সম্পৃক্ত দ্রবণে ম্যাগনেসিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফলের মান এত। অর্থাৎ তারপর একটু বিক্রিয়াটা দিয়ে দেখাই দেওয়াটা ভালো, অবশ্যই দেখাই দিবা। অর্থাৎ এত এর সম্পৃক্ত দ্রবণে কি থাকে, এই থাকে এই। তাহলে এখানে কি কেএসপি সমান সমান তোমরা জানো, কেএসপি সমান সমান ম্যাগনেসিয়াম 2 × হাইড্রোক্সিল, ওকে। তাহলে অতএব আমরা কি লিখলাম, বলছিলাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আয়নের সম্পৃক্ত দ্রবণে যে আয়ন থাকবে এই আয়নগুলোর যত উপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফলের মান হচ্ছে এত। বুঝতে পারছো। তাহলে লিখবা সম্পৃক্ত দ্রবণে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এত এর সম্পৃক্ত দ্রবণে তার দ্রাব্যতার গুণফলের মান এত বলতে বোঝায় সম্পৃক্ত দ্রবণে ম্যাগনেসিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফলের মান এত। অর্থাৎ তারপর এভাবে দেখাই দিলাম, কেমন। আচ্ছা, আশা করি আমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে দেখালাম, তুমি যে কোনো লবণের ক্ষেত্রে এভাবে পারবা। তাহলে আমরা এটা ছিল এখানে এই দ্রাব্যতার গুণফলের থিওরিটা। আর তাহলে মনে রাখবা দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল, দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে একটা সম্পর্ক আছে বা তুলনা। অনেক সময় পরীক্ষাতে আসে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফলের মধ্যে তুলনা করো, কেমন, বা পার্থক্য। তো তুলনাটা জানলে তুমি পার্থক্যটা পারবা। দেখো এই যে আমি লিখে দিয়েছি দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফলের মধ্যে তুলনা। মনে রাখবা তাপমাত্রা দ্বারা উভয়ই একইভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে বা কমালে দ্রাব্যতাও পরিবর্তিত হয়, দ্রাব্যতার গুণফলও পরিবর্তিত হয়। দ্রাব্যতা সব ধরনের দ্রবীভূত পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু দ্রাব্যতার গুণফল শুধুমাত্র স্বল্প দ্রবণীয় আয়নিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। দ্রাব্যতা সময়ায়নের উপস্থিতিতে পরিবর্তিত হয়, কিন্তু দ্রাব্যতার গুণফল সময়ায়নের উপস্থিতিতে পরিবর্তিত হয় না। এটা আমি ভবিষ্যতে তোমাদেরকে পড়াবো। এই 3টা জানা থাকলে হবে। আমি আরও একটা দিয়েছি, আপাতত দরকার নেই। এই 3টা এখানে তুলনা আর পার্থক্য বললে এখান থেকে কিন্তু পার্থক্য দিবা, যে প্রথম সংজ্ঞা দিতে পারো, তারপর তাপমাত্রা দ্বারা তাপমাত্রা কিন্তু উভয়ই
পরিবর্তিত হয়। প্রথম সংজ্ঞা দিলা, এরপর লেখলা সমায়ন দ্বারা দ্রাব্যতা পরিবর্তিত হয়, সমায়নের উপস্থিতিতে দ্রাব্যতার গুণফলের কোনো পরিবর্তন হয় না। এই দুইটা পার্থক্য দিলেই আনা 2 নম্বরের জন্য। কেমন? আচ্ছা, তারপর আমরা এখান থেকে গাণিতিক সমস্যাগুলোতে চলে যাব। খেয়াল করো, আমরা এখন গাণিতিক সমস্যাগুলো দেখাবো। এই গাণিতিক সমস্যাগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। তাহলে আমি এখানে প্রায় দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল নিয়ে প্রায় 37টা অঙ্ক আমি করে দিয়েছি। আরও কিছু অঙ্ক তোমাদের দিয়েছি, তোমরা নিজেরা করবা। তো এই 37টা অঙ্ক তো করা লাগবে না। আমি যদি দ্রাব্যতার গুণফলের 3, 4, 5, 6টা অঙ্ক করি, তোমরা সবগুলি করতে পারবা। আমরা প্রথমে দেখাবো একটা লবণের দ্রাব্যতা দেওয়া থাকলে কিভাবে দ্রাব্যতার গুণফল নির্ণয় করতে হয়। কেমন? একটা সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করি। তাহলে 14 নম্বর অঙ্কটা, এগুলো সব 30টার অঙ্ক। আমি 30টার অঙ্কগুলো দেখাবো। আমার লেকচার শিটে তোমরা 2 এবং 30টার অঙ্কগুলো করলে হবে। আর যারা অনেক বেশি পড়াশোনা করতে চাও, যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও, তারা 1 নম্বর স্টারগুলো করতে হবে। আচ্ছা, তাহলে 25 ডিগ্রি সেলের তাপমাত্রায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা, মানে তার গ্যাসের মান দেওয়া আছে, উক্ত তাপমাত্রায় উহার দ্রাব্যতার গুণফল নির্ণয় করো। একেবারে মজার অঙ্ক। তাহলে দ্রবণের সাম্যাবস্থাটি নিম্নরূপ, অর্থাৎ এটা কি হয়? ম্যাগনেসিয়াম আয়ন আর 2 মোল হাইড্রোক্সিল আয়ন। তাহলে এটার S, এটার দ্রাব্যতা যদি S হয়, এর দ্রাব্যতা S, এর দ্রাব্যতা S হবে। তাহলে KSP কত হবে? আমরা হিসাব করে বাড়লাম 4S কিউব। তাহলে আমার S এর মানটা দরকার, তখনই আমি দ্রাব্যতার গুণফল পেয়ে যাব। এটাই তো 4S কিউব, এটা কিন্তু দ্রাব্যতার গুণফল, এই যে KSP। তাহলে এই S এর মান বসালে আমি দ্রাব্যতার গুণফল পেয়ে যাব। তাহলে আমার S এর মান কিন্তু দেওয়া আছে, আমাকে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা S। তাহলে S এর মান দেওয়া আছে, ওকে। আচ্ছা, পরীক্ষাতে যদি এই থাকতো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে, যদি বলতো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে, ঠিক আছে, এতয়ের সম্পৃক্ত দ্রবণে এতয়ের গাঢ়ত্ব, এতয়ের গাঢ়ত্ব কত? এই দেওয়া থাকতো 1.71 10 to the 4। তাহলে উক্ত তাপমাত্রায় গাঢ়ত্ব এত, তাহলে উক্ত তাপমাত্রার দ্রাব্যতার গুণফল, তারপরে এটি হতো। আমরা বলছিলাম যদি লবণের দ্রাব্যতা যদি S হয়, তাহলে তার প্রতি মোল গাঢ়ত্বের দ্রাব্যতা S, এটা কত হবে? এই যে S মানে এইটার দ্রাব্যতা, যেটা দ্রাব্যতা একই হতো। বুঝতে পারছো? আচ্ছা, দেখ, এই নিয়মের অঙ্ক আরো আমি পরে দেখাচ্ছি, আগে ধারাবাহিক অঙ্কগুলো দেখিয়ে নিই। তাহলে দেখো, একেবারে সহজ। যদি স্যার আমি এককটা কিভাবে লিখবো? একক, দেখো, এককটা বের করার শর্টকাট পদ্ধতি। দেখো, আমি কিন্তু মোল কিউব বাই লিটার কিউব, শর্টকাট পদ্ধতি হচ্ছে মোল পার লিটার লেখার পর S এর ঘাত, তাহলে S এর ঘাত কি 3, L S এর ঘাত 3, তাহলে মোল কিউব বাই লিটার কিউব, এটুকু। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা অঙ্ক, একটু বেশি ইম্পর্টেন্ট। কেমন? আগেরটা প্রথমটা যেটা করলাম জাস্ট এগুলো এমসিকিউতে আসে, এগুলো এমসিকিউর অঙ্ক আসে। যে অঙ্কটা করবে এটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত? 9.843 মাইনাস 9.843 10⁻9 গ্রাম পার লিটার হলে ওই তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল নির্ণয় করো। দেখো, তাহলে শুধু হাইড্রোক্সিল আয়নের গাঢ়ত্ব, অর্থাৎ তাহলে আমরা প্রথমেই লিখব দ্রবণের সাম্যাবস্থাটি নিম্নরূপ। ঠিক আছে, লেখার পর এটা S, এটা 3S, অর্থাৎ 3S এর ঘনমাত্রা দেওয়া আছে। অর্থাৎ 3S এর ঘনমাত্রা দেওয়া আছে কত? এই 3S এর ঘনমাত্রাটা কিন্তু আমার এখানে দেওয়া আছে। অর্থাৎ এই যে 3S মানে কি? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এখানে দেওয়া আছে, এই যে এত দেওয়া আছে। তাহলে আমরা S, এটা 3S হোল কিউব, তাহলে তার সম্পর্কটা আগে লিখে নিলাম। অর্থাৎ KSP সমান 27S⁴। তাহলে S এর মানটা আমার লাগবে দ্রাব্যতার গুণফল বের করতে গেলে, অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল এখন বের করতে গেলে S এর মানটা লাগবে। তাহলে দেখো, আমরা এখানে লিখতে পারি এই যে 3 মোল হাইড্রোক্সাইড আর হাইড্রোক্সিল আয়নের যে ঘনমাত্রা কি 3S, তো 3S সমান 9.843 10⁻9 গ্রাম পার লিটার। তো আমরা জানি গ্রামকে মূলে নিতে হলে আণবিক ভর দ্বারা ভাগ দিতে হয়, কারণ যখন তুমি দ্রাব্যতার গুণফল বের করবা অবশ্যই তোমাকে এটা কি তোমার গাঢ়ত্বটাকে কিসে নিতে হবে? গাঢ়ত্বটাকে অবশ্যই তোমার মূল এককে নিতে হবে, কারণ দ্রাব্যতার গুণফলের হিসাবটা হচ্ছে মূলের সাথে সম্পর্ক। কেমন? দ্রাব্যতার গুণফল, তো অবশ্যই তুমি কি এটা মূল এককে নিতে হবে। যেহেতু এটা গ্রাম একক আছে, গ্রাম পার লিটার, এটা মূলে নিব। তো মূলে নিতে হলে কি? ফের এই এত এর আণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। তো এত এর আণবিক ভর কত? অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেনের 1 17। তো 17 দ্বারা ভাগ দিলে গ্রামটা কিসে চলে গেল? মূলে চলে গেল।
তাহলে এটা ভাগ দিলে অর্থাৎ 3 এর সমান এত 5.79 10 ইনভার্স 10 মোল পার লিটার, অর্থাৎ এস এর মান এটাকে 3 দ্বারা ভাগ দিলে 1.93 10 ইনভার্স 3 মোল পার লিটার। তাহলে এই যে আমরা এস এর মানটা পেয়ে গেলাম। এখন এস এর মানটা এখানে বসিয়ে দিলাম, অতএব কেএসপি সমান কত হয় 27, এস এর মান পাইলাম 1.93 10 টু দ্য পাওয়ার 10 ইনভার্স -10 কি হোল কিউব। আচ্ছা, এটা করলে তুমি মানটা পেয়ে যাবা, সম্ভবত আমরা মানটা পাবো 3.74 10 টু দি পাওয়ার -38 একক কি আসবে দেখো, এস এর ঘাত কিন্তু কত পাওয়ার 4, তখন কি লিখবা মোল টু দি পাওয়ার 4 বাই লিটার দি পাওয়ার 4। অনেক সময় দ্রাব্যতার গুণফলের এককটা এত একটা জরুরি না, না দিলেও এই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই, অর্থাৎ তার দ্রাব্যতার গুণফলের মানে এত এককটা না দিলেও সমস্যা নেই, তারপর চেষ্টা করবা দিয়ে দেওয়ার জন্য, কেমন? ওকে, তাহলে আমরা কি লিখলাম? তো আমরা এই ফেরিক হাইড্রোক্সাইডের দেখো একটু খেয়াল করো, তাহলে আমরা যে কোনো একটা লবণের খেয়াল করব, আমরা যদি এই যে ফেরিক হাইড্রোক্সাইড এর বিয়োজনের ফলে কি হয় 3 মোল হাইড্রোক্সাইড, কেমন? যদি এক সরাসরি লবণের দ্রাব্যতা দেওয়া থাকে, এস এর মান দেওয়া থাকে, তাহলে দ্রাব্যতার গুণফল বের করতে পারবো। যে কোনো একটা আয়নের মান দেওয়া থাকলেও আমরা কি করতে পারবো দ্রাব্যতার গুণফল বের করতে পারবো। এর মান সরাসরি দেওয়া থাকলে এস এর মান সরাসরি এস বসিয়ে দিব, এস এর মানটা বসিয়ে দিলে অঙ্কটা শেষ। যদি বলতো এত এর সম্পৃক্ত দ্রবণে ফেরিক আয়নের গাঢ়ত্ব, যদি এত এর গাঢ়ত্ব দেওয়া থাকতো, যদি বলে এত এর গাঢ়ত্ব 1.93 10 টু দি পাওয়ার -10 মোল পার লিটার, তাহলে কিন্তু আমার এই অঙ্ক করার কোনো কিছুই দরকার নাই, কেমন? তাহলে আমার কি লাগতো, শুধু এখানে সরাসরি এস এর মান বসিয়ে দিতাম 1.93 10 টু দি পাওয়ার 19 মোল পার লিটার। তাহলে এই ফেরিক হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে যদি ফেরিক আয়নের ঘনমাত্রা দেওয়া থাকে, মানে কি এটা এস এর মান দেওয়া, আর এটার মান যদি দেওয়া থাকে এটাও এস এর মান দেওয়া। আর যদি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া থাকে, তখন এস এর মান বাইর করতে গেলে ওই মানটাকে কত দিয়া 3 দিয়া ভাগ দিতে হয়। দেখলো একটু আগে আমরা 3 দিয়া ভাগ দিয়ে কিন্তু কি করছি, আমরা তার আমরা এস এর মান বের করছি। যদি মূলে সরাসরি দেওয়া থাকে তত ভালো, আর যদি গ্রামে দেওয়া থাকে মূল আমরা গ্রামটাকে আণবিক ভর দ্বারা বা পারমাণবিক ভর দ্বারা বাদ দিয়ে কিসে নিয়ে নিব, আমরা মূলে নিয়ে দ্রাব্যতার গুণফলের অঙ্কগুলো করতে হবে। তা আমরা আরও কিছু দ্রাব্যতার গুণফলের আরও কিছু জটিল টাইপের অঙ্ক আমরা এখন দেখব। দেখো, তাহলে আমি 24 নাম্বার আরেকটা অঙ্ক করব। দেখো, এটা খেয়াল করো, আমরা বললাম এখানে পুরো 35-37টা অঙ্ক দিচ্ছি। সবগুলো অঙ্ক প্রাথমিকভাবে তোমরা করতে যাও না, কারণ বিভিন্ন অধ্যায়ের সাথে বিভিন্ন অধ্যায়ের কিছু রিলেশন আছে। যখন আমরা ফার্স্ট ইয়ারটা টোটাল শেষ করব, তখন কিন্তু দেখবা তোমার বাদ বাকি যে অঙ্কগুলো আছে পড়ে করবা। সব অঙ্ক প্রথম করে মাথা নষ্ট করবা না, প্রথম জাস্ট 3 স্টারের বা 2 স্টার অঙ্কগুলো করবা। এটা কিন্তু আমি 1 স্টারের মধ্যে রাখছি যে অঙ্কটা, আমি তো আপাতত সব অঙ্ক করতে যাই না, যেটা তোমার মাথায় ধরে করবা। আমি কিন্তু সব অঙ্ক করাবো না, ঠিক আছে? কিছু অঙ্ক রেখে দিবে, এটি পড়ে আমরা করব। আচ্ছা, তাহলে ফেরিক হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ 7.25 হলে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল নির্ণয় করো। যেমন এই অঙ্কটা বিশেষ করে যখন আমি 4র্থ অধ্যায় আমার পড়া থাকবে, তখন আমি খুব সহজে বুঝতে পারবো অঙ্কটা, বুঝতে পারছো? তারপরও এখন করলে তোমার কাছে একটু জটিল হবে। যখন 4র্থ অধ্যায়টা তুমি করবা, তখন দেখবা কোন এক সময় আবার যখন রিভিশন দিবা, তখন দেখবা টুকটাক বাদ বাকি অঙ্কগুলো তোমার মাথায় এমনি চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা জানি, তাহলে দেখো, যদি আমি দ্রাব্যতার গুণফল বের করতে হয়, আমার কি করতে হবে? 3টা জিনিস আমাকে জানতে হয়। হয় তার দ্রাব্যতা দেওয়া থাকে, বা যে কোনো একটা আয়নের 2টা জিনিস, হয় লবণের দ্রাব্যতা দেওয়া থাকতে হবে, বা যে কোনো একটা আয়নের দ্রাব্যতা দেওয়া থাকলে আমি দ্রাব্যতার গুণফল বের করতে পারবো। তো এখানে কিন্তু কিছুই দেওয়া নাই, তার পিএইচ দেওয়া আছে। তো আমরা জানি 4র্থ অধ্যায়ে এই সমীকরণটা আছে, এই সূত্রটা আছে পিএইচ প্লাস পিও সমান 14। তো এখান থেকে আমি লিখতে পারি পিও সমান 14 মাইনাস পিএইচ। তো 14 মাইনাস পিএইচ এর মান দেওয়া আছে 7.25, তাহলে কত পাইলাম 6.75। আবার আমরা জানি পিও সমান মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, যেটা তুমি 19 এ পড়ছো, পিএইচ সমান মাইনাস লগ এস প্লাস আয়নের ঘনমাত্রা, ওইটার মতনই কিন্তু, কেমন? তাহলে পিও সমান মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। আমার এখান থেকে কিন্তু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা বের করতে পারলেই কি করতে পারবো, আমরা তার দ্রাব্যতার গুণফল বের করতে পারবো। তাহলে মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন সমান পিএইচ। তো এটাকে যদি একটা মাইনাস দ্বারা গুণ দেই, উভয় থেকে এটা হবে। এখন যদি একটা লগ দ্বারা ভাগ দেই, এটা লগ লগ কাটা যাবে, এখানে হবে হাইড্রোক্সিল আয়ন, আর এদিকে হবে এত বাই লগ
তো এত নিচে লগ আসলে এটাকে আমরা বলি এন্টি লগ মাইনাস পিওএস। তো এন্টি লগ মাইনাস 6.75, এটাকে এন্টি লগ করলে এই মানটা পাবা। এন্টি লগ এক একজনের ক্যালকুলেটরে এক এক নিয়ম আছে, তবে নিয়ম অনুসারে তুমি যখন এন্টি লগ মাইনাস 6.75 করবা এই মানটা পেয়ে যাবা। তাহলে কিন্তু হাইড্রোক্সিলানের ঘনমাত্রা পেয়ে গেছি এত মোল পার লিটার। এখন কিন্তু অঙ্ক আমাদের শেষ, তারপরে একটু বলে দিই। তারপর আমরা কি লিখবো, অর্থাৎ এই লবণের সাম্যাবস্থাটি নিম্নরূপ এস এস এস, অর্থাৎ কেএসপি সমান এত, এস এর মান বসাইলাম এস এস, এটা 3s অর্থাৎ 27s⁴। এখন আমার এস এর মানটা লাগবে। তাহলে আমি তো বলছি একটা লবণের বিয়োজনে যে কোনো একটা আয়নের এইটার বা এদের যে কোনো একটা আয়নের ঘনমাত্রা দেওয়া থাকলে দ্রাব্যতার গুণফল বের করব। এখন দেখো হাইড্রোক্সিলের ঘনমাত্রা কিন্তু আমি পেয়ে গেছি, এই যে এত। তাহলে এখানে কি, এখানে আমি লিখবো এখানে হাইড্রোক্সিল আয়ন সমান 3s, এই যে এই যে এখানে 3s হবে, 3s সমান এত। তাহলে আমরা s এর 3 দিয়ে ভাগ দিলে আমি s এর মান পেয়ে যাব। এবার এই যে s এর মানটা এখানে বসালে আমরা এই মানটা পেয়ে যাব, অর্থাৎ 3.33 10⁻28 মোল টু দি পাওয়ার 4 বাই লিটার টু দি পাওয়ার 4। কেমন? তো আশা করি এই ধরনের অঙ্ক আমরা আসলে পারবো। কেমন? তাহলে আমাদের জন্য আপাতত একটু সমস্যা এই যে PS প্লাস PO সমান 14 এই ধরনের। তো আমরা যখন চতুর্থ অধ্যায় এই ধরনের অনেক অঙ্ক আছে, কেমন? এই অঙ্কগুলো করলে দেখবো আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। কেমন? আচ্ছা, তো এতক্ষণ আমাদের দেওয়া থাকলো কি, দ্রাব্যতা দেওয়া আছে, আমি দ্রাব্যতার গুণফল বের করলাম, বা সম্পৃক্ত দ্রবণে যে কোনো একটা আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, আমি দ্রাব্যতার গুণফল বের করলাম। এরপর উল্টাটা যাব, যে লবণের দ্রাব্যতার গুণফল দেওয়া থাকলে কিভাবে আমরা তার দ্রাব্যতা বের করব, সেটাই আমরা চলে যাব। কেমন? দেখো, তাহলে আমি উল্টাটা যাচ্ছি। একটা অঙ্কই আমি কয়েকটা ভাবে করে দেখাতে পারি, তো সময় নষ্ট না করে একটা অঙ্ক দিয়ে আমি কয়েকটা পার্ট দেখাই যাচ্ছি। একেবারে সহজ অঙ্কগুলো, যে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল এত হলে উহার দ্রাব্যতা নির্ণয় করো। যার দ্রাব্যতার গুণফল এত হলে উহার দ্রাব্যতার গুণফল নির্ণয় করো। ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল এত হলে উহার দ্রাব্যতা নির্ণয় করো। তাহলে আমরা কি লিখলাম, ফেরিক হাইড্রোক্সাইডের দ্রবণের সাম্যাবস্থাটি নিম্নরূপ। একটু বাংলা লিখতে পারো যে দ্রবণে ফেরিক হাইড্রোক্সাইড দ্রাব্যতা S, না লিখলেও কোনো অসুবিধা নেই। আমি একটু লেকচার শিটে কিছু বাংলা দেওয়া আছে, বাংলা না লিখলেও হবে। তাহলে এত দ্রাব্যতা S, এটা দ্রাব্যতা কত S, এটা দ্রাব্যতা S, একটু ধরে নিতে পারো ধরি। কেমন? ধরি এত এর দ্রাব্যতা S, না লিখলেও কোনো সমস্যা নেই। কেমন? তাহলে অর্থাৎ কেএসপি সমান আগের মতো করে কত 27 হিসাব চলে আসলো, 27। তাহলে কেএসপি সমান 27, কেএসপির মান তো দেওয়া আছে, কত এখানে দেওয়া আছে, কেএসপির মান ওকে এত। তাহলে এত সমান এত। তাহলে আমি কত, অত s⁴ 27 এটাকে ভাগ দিলে আমি কত পেয়ে গেলাম, এত। অর্থাৎ এত সমান 4 এর রুট করলে, এগুলো তোমরা ক্যালকুলেটরটা করতে পারবা, করার পরে কত আসবে 1.93 10⁻−10 মোল পার লিটার। ওকে, আবার পরীক্ষাতে একটু আসতে পারে এত দ্রাব্যতার গুণফল এত হলে সম্পৃক্ত, এবার দিল সম্পৃক্ত দ্রবণে এত এবং এত আয়নের গাঢ়ত্ব নির্ণয় করো। তো ধরি এত এর দ্রাব্যতা S, তাহলে দ্রবণের সাম্যাবস্থাটি আগে লিখবা, দ্রবণের সাম্যাবস্থাটি নিম্নরূপ, এটা লিখবা। ধরি সম্পৃক্ত দ্রবণে এত এর দ্রাব্যতা S, কারণ দ্রাব্যতা বের করতে পারলে তো আয়নের গাঢ়ত্ব বের করতে পারবো, দ্রাব্যতা S। তাহলে হিসাব করে আগে এইভাবে, অর্থাৎ কেএসপি সমান এত, যেহেতু কেএসপি মান দেওয়া আছে, হিসাব করে দ্রাব্যতা বের করলাম। তো আমরা জানি একটি লবণের দ্রাব্যতা S এর মান পেয়ে গেলে মানে কি, এটার মানও পেয়ে গেলাম। এটার মান কত হবে, 3s। ঠিক আছে, এটার মান কত হবে, 3s। তাহলে লিখলাম অর্থাৎ এত এর দ্রাব্যতা এত, তাহলে সম্পৃক্ত দ্রবণে এত এর গাঢ়ত্ব এত, আর হাইড্রোক্সিলেনের গাঢ়ত্ব কত, 3 দিয়ে গুণ দিয়ে দিব, যেহেতু এটার মান হচ্ছে 3s। তা 3 এত, তা 5 × 7 9 10⁻10 মোল পার লিটার। তাহলে আশা করি আমি একটা বড়টাই দেখাই দিলাম। তাহলে কোন একটা লবণের দ্রাব্যতার গুণফল দেওয়া থাকলে অবশ্যই আমি কি করতে পারবো, তার দ্রাব্যতা বের করতে পারবো। আর এর সম্পৃক্ত দ্রবণে যে আয়নগুলো আছে, এই আয়নগুলোরও কি করতে পারবো, আমরা অবশ্যই আয়নগুলোরও তার গাঢ়ত্ব নির্ণয় করতে পারবো। আমি আর একটা বা দুইটা অঙ্ক করে আমি আমার লেকচার শিট থেকে সরাসরি কিছু অঙ্ক দেখিয়ে দিব। কেমন? আর অঙ্ক আমি করবো না। কেমন? এখানে দ্রাব্যতার গুণফল থেকে কখনো কোনো জটিল অঙ্ক আসে না, জাস্ট দ্রাব্যতা দেওয়া থাকে, দ্রাব্যতার গুণফল বের করতে বলে, বা দ্রাব্যতার গুণফল দেওয়া থাকে, দ্রাব্যতা বের করতে বলে, এই। আর জটিল জাস্ট আসলে কি হবে, হয়তো দ্রাব্যতা তার গ্রামে দেওয়া থাকলো, এটাকে তুমি মূলে কনভার্ট করে তার দ্রাব্যতা গুণফল হিসাব করবে, এই। আর তেমন কোনো জটিল কিছু দেওয়া থাকে না। আমি আর একটা বা দুইটা অঙ্ক করব।
দেখো আমরা একটু জটিল, তবে 3 স্টারের অঙ্কগুলো রাখছি একটু জটিল। যদি কোনো কলেজে বা কোনো বোর্ডে বা বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে জটিল কোনো প্রশ্ন আসে, এই ধরনের অঙ্ক আসবে। কেমন? 25 ডিগ্রি, এগুলো সচরাচর কোনো অঙ্ক না, এগুলো একটু জটিল প্রকৃতির। যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এত এত গ্রাম পার 100 গ্রাম পানি, ঠিক আছে, গ্রাম পার 100 গ্রাম পানি, তার দ্রাব্যতার গুণফল নির্ণয় করো। তাহলে আমরা কিন্তু তোমাদের শুরু থেকে যখন দ্রাব্যতা পড়াইছি যে গ্রাম পার 100 গ্রামকে কিভাবে তোমার মূলে নিতে হয়, আমরা এটা তোমাদের দেখাইছি। তোমরা জানো দ্রাব্যতার গুণফল বের করতে গেলে অবশ্যই কি মূলে কনভার্ট করতে হবে, তার দ্রাব্যতাটা কি মূলে কনভার্ট করতে হবে। তো এটা আছে এত গ্রাম পার 100 গ্রাম। তো এটা কিভাবে কনভার্ট করবো আমরা কিন্তু শুরুতে দেখাইছি। তো ওইটা যারা পারবা তার জন্য এটা নাথিং, আর যারা না পারবা তার জন্য এটা মহা জটিল অঙ্ক। তাহলে দেখো দেওয়া আছে এত গ্রাম পার 100। তাহলে এটাকে আমরা লিখলাম এত ইন্টু উপরে 1000 দা গুণ দিলাম, নিচে 100 দিয়া ভাগ দিলাম। কেন করছি এটা একটু পরে দেখলাম। দিলে কি আসে এত, এই যে কত, এখানে 2টা শূন্য কাটা যায়, তখন 10 দা গুণ দিলে একটা পাওয়ার কমে যায়, তাহলে এত গ্রাম কত হয় দেখো। তাহলে এত গ্রাম পার 1000 গ্রাম, এটা কিভাবে হলো? এত গ্রাম পার 1000 গ্রাম কিভাবে হলো? 1000 দা গুণ দিয়ে 100 দা ভাগ দিলে কিভাবে এটা আসলো। কেমন? এই দেখো, আমরা এটাকে এত বলতে কি বোঝায়, যে এত গ্রাম পার 100 গ্রাম বলতে কি বোঝায়, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত এত গ্রাম। তাহলে 1 গ্রামে কত গ্রাম? 100 দিয়া ভাগ, 1000-এ কত? 1000 দা গুণ দিব। বুঝতে পারছো? এই কারণে 100 নিচে আসছে, আর 1000 আমি 1000-এ হিসাব করলাম, 100 এতটুকু 1000-এ হিসাব করলাম। কেন 1000-এ হিসাব করলাম? কারণ আছে। তো এবার আমরা এত গ্রাম পার 1000, তাহলে এটাকে লিখতে পারি, দেখো এটা আছে কি গ্রামে। তো গ্রামকে যদি মূলে নিতে হয় আণবিক ভর দ্বারা ভাগ দিতে হয়। তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে আণবিক ভর, কেমন? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 78। একটু আগে আমরা অঙ্কতে দেখাইছি 78 দা ভাগ দিলে কি গ্রামটা কিসে চলে যাবে? মূলে। তো এত মূল, তাহলে কি হলো এত মূল পার 1000 মিলিলিটার। কিভাবে 1000 মিলিলিটার লিখলাম? আমরা জানি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম পানি সমান 1 মিলিলিটার, অর্থাৎ 1 মিলিলিটার। 1 গ্রাম পানি সমান 1 মিলিলিটার পানি, বা 100 গ্রাম পানির ভর আমরা 100 মিলিলিটার ধরে নিই 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ওখান থেকে 1000 গ্রামকে আমি 1000 মিলিলিটারে নিলাম, আর গ্রামটাকে মূলে কনভার্ট করে নিলাম। তাহলে আমরা কি পেলাম দেখো, অর্থাৎ এত মূল পার লিটার। এত অঙ্ক শেষ, এস এর মান পেয়ে গেলাম। তো এস এর মানটা যখন আমি এই যে এখানে বসালাম, তারপর দ্রবণের সাম্যাবস্থা নিম্নরূপ, ঠিক আছে, দিয়ে কি করলাম, কেএসপির মানটা এত, এস এর মান বসাই দিয়ে আমার অঙ্কটা হয়ে গেল। তো অঙ্কটা খুবই সহজ। অর্থাৎ আমাকে এই যে গ্রাম পার 100 গ্রাম পানি, অর্থাৎ দ্রাব্যতা গ্রাম পার 100 গ্রামকে কনভার্ট করে মূলে নিতে হয়, এইটাই একটু জটিল। তাহলে এই ধরনের অঙ্ক আরো আছে, পরেরগুলো কিন্তু আমি আর এত ডিটেলসে যাব না। তাহলে বুঝতে পারছো, গ্রাম পার 100 গ্রামকে যদি আমি 1000 দা গুণ দেই আর 100 দিয়ে ভাগ দিলে কিছু চলে যাবে, অত গ্রাম পার 100 গ্রাম, এভাবে চলে যাবে। এর পরেরগুলো আমি এত ডিটেলসে দেখাবো না, সরাসরি দেখাবো। কেমন? এর পরের অঙ্কে আমরা চলে যাই। দেখো আজকের মোটামুটি সর্বশেষ অঙ্কই বলা যায়, তারপর আমি সরাসরি লেকচার শিট থেকে কিছু অঙ্ক দেখিয়ে দিব। কেমন? ওকে, তাহলে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণাঙ্ক বা দ্রাব্যতার গুণফল এত। একই তাপমাত্রায় যৌগটির দ্রাব্যতা মোল পার লিটার এবং গ্রাম পার 100 গ্রামে প্রকাশ করো। আচ্ছা, তাহলে আমরা দ্রবণের সাম্যাবস্থা নিম্নরূপ এটা করি। আমরা কি লিখলাম, কেএসপির মান বের করলাম, অর্থাৎ কেএসপির মান হচ্ছে 4s3। তো কেএসপির মান তো দেওয়া আছে 1.010⁻717। তাহলে এখান থেকে আমি এস এর মান বের করে নিলাম। কিভাবে করলাম একটু আগে আমরা অঙ্কগুলো দেখাইছি। তো এস এর মান কত পাইলাম? 1.35 10⁻4 ইন্টু 10⁻6 এত মোল পার লিটার। তো একটা অঙ্ক কিন্তু হয়ে গেল মোল পার লিটার। তো এইটা তো আগের নিয়মই, অর্থাৎ দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, দ্রাব্যতা বের করব। কেমন? এটা আগের নিয়মই হয়ে গেল। এখন বলছে এই দ্রাব্যতাটা তুমি কত গ্রাম পার 100, অর্থাৎ গ্রাম পার 100 গ্রামে তুমি প্রকাশ করবা। তো এই নিয়মে কিন্তু আমরা শুরু থেকেই গত লেকচারে ডিটেলস দেখাইছি কিভাবে মূলকে গ্রাম পার 100-তে নিতে হয়। কেমন? গ্রাম পার 100 গ্রামে নিতে হয়, এটা আমরা আগেই দেখাইছি। তারপর একটু দেখাই, দেখো তাহলে আমার এটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলে। তো মূলকে আণবিক ভর দ্বারা গুণ দিলে গ্রামে চলে যাবে। দেখো জিঙ্ক হাইড্রোক্সাইডের আণবিক ভর বের করে দেখো তোমরা। কেমন?
99.4। তো জিঙ্কের হচ্ছে 64.4, তারপর অক্সিজেন হচ্ছে 16 দুগুণে 32, হাইড্রোজেন 2 যোগ করলে কত হবে? 99.4 হবে। আচ্ছা, তাহলে আমরা 99 দ্বারা গুণ দিলে কিছু চলে এলো গ্রাম, তাহলে এত গ্রাম পার লিটার। যদি বলতো আরো যদি একটা দিত, এত মোল পার লিটার বা গ্রাম পার লিটারে প্রকাশ করো, তো গ্রাম পার লিটারে কিন্তু এটা গুণ দিলে যতটুকু আসবে এটাই গ্রাম পার লিটারে হয়ে গেল, কেমন? যাই হোক, তো এটাকে আমরা লিখতে পারি তোমার এত ইনটু কত, এত ইনটু এই যে গ্রাম পার 1000 গ্রাম, কারণ 1000 মিলিলিটার সমান 1000 গ্রাম লিখতে পারি। ওকে, তাহলে এবার এটাকে জানি 100 দিয়ে গুণ দিলে 1000 দিয়ে ভাগ দিলে কিসে চলে যাব? 100 গ্রামে আমি কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এটার সিস্টেমটা হচ্ছে কি, সংক্ষিপ্ত আমি দেখাচ্ছি, সংক্ষিপ্ত করছি আমি। অর্থাৎ এইটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে 1000 গ্রামে 1000 গ্রাম সম্পৃক্ত দ্রবণে আছে এত গ্রাম দ্রবণ, 1000 গ্রামে আছে এত গ্রাম, একে আছে কত, 100 এ আছে কত। তো 100 এ হিসাব করলে এই যে এত আসে, এত গ্রাম আসে, এত গ্রাম। তো আমি কততে হিসাব করছি? 100, অর্থাৎ এত গ্রাম পার 100 গ্রাম। এটা কততে হিসাব করছি? 100 গ্রামে হিসাব করছি। তো 100 গ্রাম হিসাবে লিখতে পারি কি, এত গ্রাম পার 100 গ্রাম। তো আমরা চলে গেল গ্রাম পার 100 গ্রামে কনভার্ট হয়ে গেল। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে একটু জটিল সাধারণ স্টুডেন্টের জন্য, আর তোমরা যদি শুরু থেকে, আমি বিশেষ করে দ্রাব্যতা যখন পড়াইছি কিভাবে আমরা কনভার্টটা, ওখানে কিন্তু ভালো করে তোমাদের দেখাইছি। ওখানে যারা ভালো করে বুঝছো তারা অবশ্যই এখানে ভালো করে বুঝতে পারবা। আমি এখন আর ঐকিক নিয়মে যাই নাই, কেমন? কিভাবে আমি একটু আগে দেখছি কিভাবে লিটারে নিতে হয়, অর্থাৎ 100 দিয়ে গুণ দিলে চলে যায় লিটারে, আর যদি উপরে 1000 দিয়ে আর নিচে 1000 দিয়ে এখানে গুণ দিলে, আর এখান থেকে 100 দিয়ে ভাগ দিলে লিটারে যায়, 1000 এ যায়। আর যদি উপরে 1000 দিয়ে 100 দিয়ে গুণ দেই, নিচে 1000 দিয়ে ভাগ দেই, তখন কি গ্রামে কনভার্ট হয়, 100 এ কনভার্ট হয়। তো যাই হোক, জিনিসটা তোমরা একটু দেখে নিও। তারপর আরও একটা অঙ্ক, আর একটু ডিফিকাল্ট, দেখো তোমরা যদি কেউ মনে চায় করে নিতে পারো। দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার সম্পৃক্ত দ্রবণে 0.0032 গ্রাম সিলভার ক্লোরাইড দ্রবীভূত থাকলে একই তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণাঙ্ক নির্ণয় করো। তো দেখো এখানে কিন্তু 1 লিটার সম্পৃক্ত দ্রবণে এত গ্রাম সিলভার ক্লোরাইড দ্রবীভূত। তো আমরা যেহেতু দ্রবের আয়তন দেওয়া আছে আর ভর দেওয়া আছে, তাহলে আমরা তার গণমাত্রা বের করতে পারি। যেহেতু সম্পৃক্ত দ্রবণের গণমাত্রাই তো তার দ্রাব্যতা হবে, ঠিক না? তাহলে আমরা দেওয়ার সমান 1000 ইন্টু এম মাইনাস এম, কেমন? অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের যে দ্রাব্যতা, গণমাত্রা না, আমি একটু ভুল বলছি। তাহলে দ্রাব্যতার সূত্র থেকে আমরা জানি 100 এম বাই এম মাইনাস এম। দেখো তাহলে এম এর মান দেওয়া আছে, 1 লিটার দ্রবণের আয়তনও দেওয়া আছে, ঠিক না? 1 লিটার। তাহলে আমরা এম মাইনাস এম এর ভর, 1 লিটার মানে কি 1000 মিলিলিটার, ঠিক না? তো 1000 মিলিলিটার, তো 1000 মিলিলিটার আবার 1000 গ্রাম বলতে পারি, ঠিক না? 1000 মিলিলিটার কি বলতে পারি? 1000 গ্রাম। তো 1000 গ্রাম থেকে আমি কত বিয়োগ দিয়ে দিব? এম এর মান বিয়োগ দিলে আমরা দ্রাবকের ভরটা পেয়ে গেলাম। ওই যে 1 লিটার সম্পৃক্ত দ্রবণ, তো 1 লিটার সম্পৃক্ত দ্রবণ কি 1000 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। তো সম্পৃক্ত দ্রবণের আয়তন যেহেতু দেওয়া আছে, ভর দেওয়া আছে, দ্রবের ভর দেওয়া আছে, আমি দ্রাবকের ভরটা বের করে নিলাম। ওকে, তাহলে এস এর মান কত বসাই আমি কি দ্রাব্যতা পেয়ে গেলাম। তাহলে এই দ্রাব্যতা হচ্ছে আমরা কত পাইলাম? এই দ্রাব্যতা হচ্ছে তোমরা পাইলাম গ্রাম পার 1000, গ্রাম পার 100 গ্রাম। এটা কিসে পাইলাম? গ্রাম পার 100তে আমরা পেয়ে গেলাম। এবার গ্রাম পার 100 আমরা কিসে নিতে পারি? যদি 1000 দিয়ে গুণ দেই, 1000 দিয়ে ভাগ দেই, তাহলে এত গ্রাম পার লিটারে চলে যাবে, ঠিক আছে? গ্রাম পার লিটারে চলে যাবে। তো মোটামুটি এবার এই গ্রাম পার এটাকে যদি তার আণবিক ভর দ্বারা ভাগ দেই, তখন চলে যাবে মূলে। তাহলে আমরা বিশেষ করে সিলভার ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 143.5, তো 143.5 দ্বারা ভাগ দিছি, চলে গেল কি মূলে। তাহলে কত পড়লো? 2.223 10⁻5 মূল পার লিটার। তাহলে তার আমি দ্রাব্যতাটা দেখো, এখানে কিন্তু 3টা দ্রাব্যতাই বের হলো। গ্রাম পার 100 গ্রাম দ্রাব্যতা বের হলো, তারপর গ্রাম পার 1 লিটার, এটাও গ্রাম পার লিটার, এটাও দ্রাব্যতা বের হলো, মূল পার লিটার এটাও বের হলো। 3টা দ্রাব্যতাই কিন্তু বের হলো। ওকে, তারপর যেহেতু মূল বের করছি আমি, দ্রাব্যতার গুণফল এখন আগের নিয়মে, দ্রবণের এই যে আগের নিয়মে দেখো এর বিয়োজন দেখালাম। তাহলে এখানে কি এস স্কোয়ার, কি এস মান বের হলো এস স্কোয়ার। তাহলে কি হয়? এস এর মান বসাই দিলে অঙ্ক শেষ, একেবারে সহজ, কেমন? আমি
তারপর আরও কিছু অঙ্ক আমি তোমাদের দেখাবো আমার লেকচারশিট থেকে। যতগুলো অঙ্ক ইনশাল্লাহ আমি করলাম, এই অঙ্কগুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে আশা করি তোমরা সবগুলো অঙ্কই তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারবে। আশা করি আমার আর অঙ্ক দেখানোর তেমন কোনো দরকার পড়ে না, কেমন? আশা করি আমার আর লাগবে না অঙ্ক দেখানো, তোমরা এখন সবগুলো অঙ্ক পারবা, এমন কোনো অঙ্ক নাই যেগুলো তোমরা না পারবা। আর কিছু অঙ্ক, টুকটাক অঙ্ক আমি বাদ রাখছি, এগুলো অন্য টপিকস, বিশেষ করে সামনের কিছু টপিকস আছে, ওগুলো পড়ে তোমরা নিজেরা আবার পিছনে ব্যাক করে অঙ্কগুলো করতে পারবা। সেই অঙ্কগুলো আপাতত আমি দেখাই নেই, যেগুলো সামনের টপিকস সহায়তা নিয়ে অঙ্কগুলো করতে হবে, কেমন? একটা অঙ্ক একটু জটিল আছে, দেখো এই যে এখানে সহজ আর অঙ্ক কোন দেয় না, যত অঙ্ক আছে সব অঙ্ক তোমরা করতে পারবা। এই যে বললাম 37টা অঙ্ক দিয়েছি। দেখো 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ল্যাড আয়োডাইডের দ্রাব্যতার গুণফল 1.55 10⁻⁴ হলে এই তাপমাত্রায় ল্যাড আয়োডাইডের 80% বিয়োজিত হলে তার দ্রাব্যতা কত? তো স্বাভাবিকভাবে আগের নিয়মে তার দ্রাব্যতাটা বের করে নাও। তো দ্রাব্যতাটা বের করলে পূর্বের নিয়মে এস এর মান 1.57 10⁻⁴ এত মোল পার লিটার, অর্থাৎ 1 লিটারে এত মোল দ্রবীভূত অবস্থায় আছে, কেমন? আচ্ছা, তাহলে এটা যখন 100 80% বলছে, এখানে 100-এর মধ্যে কত 80% বিয়োজিত হয়েছে। তো আমি 100-এর মধ্যে যদি 80% বিয়োজিত হয়, তো 100-এর মধ্যে 80% বিয়োজিত হলে আর দ্রাব্যতা হবে ওইটারে কত 0.8 দ্বারা ভাগ দিলে তুমি কি মোটামুটি তার রিয়েল যে দ্রাব্যতাটা এটা পেয়ে যাবে, কেমন? ওই যে দ্রাব্যতা 1.7 10⁻⁴ কত 3 মোল পার লিটার, এটা হচ্ছে 100-এর মধ্যে এতটুকু বিয়োজিত, মানে 100% যখন বিয়োজিত হয় তখন এত, তো 80% বিয়োজিত হলে তার দ্রাব্যতাটা কমে যাবে। তো মোটামুটি এটা হচ্ছে তার দ্রাব্যতা, কেমন? আচ্ছা, তারপর মোটামুটি আমরা যে আরও কিছু অঙ্ক দেওয়া আছে যেগুলো তোমরা আমি না করলেও তোমরা পারবা, ঠিক আছে? তাহলে আমি আর দেখালাম না, এখানে হিউজ আরও অঙ্ক আছে, সবগুলো অঙ্ক দেখাতে গেলে সময় লাগবে, কেমন? মোটামুটি আমি জটিল যে অঙ্কগুলো বা একটার সাহায্যে যাতে আরেকটা করতে পারো এই ধরনের অঙ্কগুলো আমি দেখিয়ে দিলাম। বাদবাকি অঙ্কগুলো আমার লেকচার শিট থেকে করে নিবা, বা যে যে বই ফলো করো ওই বইয়ের থেকে অঙ্কগুলো করলে তোমাদের কাছে আশা করি তোমরা পারবা। তোমরা যদি বুঝে আমি যে কয়টা অঙ্ক তোমাদের করাইছি এটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই বাদবাকি অঙ্ক তোমরা করতে পারবা। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।